আমরা আজ আলোচনা করব ক্লাস 11-এর ফিজিক্সের ফার্স্ট ইউনিট নিয়ে। ফার্স্ট ইউনিটে আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। সেখানে কি কি পড়াশোনা করতে হবে বা কী কী বিষয় জানতে হবে সেটা হচ্ছে ফিজিক্সের মধ্যে রয়েছে একটা অংশ রয়েছে নিড ফর মেজারমেন্ট, স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, নেচার অফ ফিজিক্যাল লস, physics, technology and society। নিড ফর মেজারমেন্টের মধ্যে রয়েছে ইউনিটস অফ মেজারমেন্ট, সিস্টেমস অফ ইউনিটস, এসআই ইউনিটস, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিটস, লেংথ, মাস অ্যান্ড টাইম মেজারমেন্টস, অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন অফ measuring instruments, errors in measurements, significant figures। এর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশনস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস আর ডাইমেনশনাল অ্যানালাইসিস এবং তার অ্যাপ্লিকেশনসগুলো। এখানে যে চ্যাপ্টারগুলো আছে বাংলায় সেটা আমরা বলি, সেটা হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ। 1 থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এটা বইতে রয়েছে। তার মধ্যে রয়েছে প্রাকৃতিক সূত্রাবলীর প্রকৃতি, ভৌত রাশি এবং তার পরিমাপ, আন্তর্জাতিক একক পদ্ধতি, ভৌত রাশির মাত্রা বিশ্লেষণ, দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ, পরিমাপের ত্রুটির গণনা, বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা, মানের ক্রম, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং পরিমাপের সঠিকতা ও সূক্ষ্মতা। আমরা এই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রাকৃতিক সূত্রাবলীর যে প্রকৃতি, সেইখানটাতে আমার 4টা সূত্র রয়েছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, একটা রয়েছে তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আরেকটা রয়েছে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, আরেকটি রয়েছে উইক ফোর্স বা দুর্বল বল। এই 4টি বল সম্পর্কে যা প্রাকৃতিক সূত্র বলে আমরা ভৌতবিজ্ঞানে আলোচনা করে থাকি, তাদের প্রকৃতি কেমন, সূত্র কেমন, এইসব বিষয়ে আলোচনা করব। এখন আমরা দেখে নেই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলটি কেমন। পৃথিবীর যে কোনো দুটি বস্তুর ভর মানে মাস, যাকে এম দিয়ে প্রকাশ করা হয়, ভরের জন্য যে পারস্পরিক আকর্ষণ বল বা ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়া করে, সেটি হলো মহাকর্ষ বল। এই বলটি হচ্ছে বিশ্বজনীন। এবার এই বলের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলের সাথে যে অংশটা আসে তার নাম হচ্ছে অভিকর্ষ বল। সেটা কি? যে পৃথিবী তার উপরে অবস্থিত যে কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে তার কেন্দ্রের দিকে যে বলে টানে, সেটাকে অভিকর্ষজ বল বলা হয় বা তার জি দিয়ে প্রকাশ করা হয়। এই বল অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে। এদের প্রকৃতি কেমন বা এর কোথায় তার উদাহরণ রয়েছে সেটা আমরা বুঝতে পারি। জোয়ার ভাটা যে হয়, তারপরে পৃথিবীর চারিদিকে চন্দ্র যে পরিক্রমণ করে, অথবা পৃথিবী থেকে যে কৃত্রিম উপগ্রহগুলো একটি কক্ষপথে আমরা উপস্থাপন করি বিজ্ঞানের অগ্রগতির মধ্য দিয়ে, এই সমস্ত ঘটনাগুলোকে আমরা যে বল দিয়ে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে মহাকর্ষজ বল বা মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। আর পৃথিবী যে বলে তাকে টানছে তার নিজের কেন্দ্রের দিকে, সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এই বল সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা হলো। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কেমন? যে দুটি তড়িৎ আধান, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুটি তড়িৎ আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে। আবার একই ঘটনা চুম্বকের ক্ষেত্রেও হয়ে থাকে। এই চুম্বক এবং তড়িৎ বল এই দুটোকে পৃথক করা যাচ্ছে না। কেন না? এটা অসীম ও
মহাকর্ষ বলের থেকে বেশি শক্তিশালী। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা সৃষ্ট যে বল এবং মহাকর্ষ বল, এই দুটির মধ্যে কোনটি অধিক শক্তিশালী? তাহলে এই 1 নম্বর কোশ্চেনের উত্তরটি কী হবে? তড়িৎচুম্বকীয় বল অধিক শক্তিশালী। আমরা জানি যে প্রত্যেকটা পরমাণুর মধ্যে কী কী আছে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কণা। নিউট্রন কণাগুলো নিস্তড়িত, প্রোটন কণা পজিটিভ বা ধনাত্মক তড়িৎযুক্ত এবং ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎযুক্ত। এবার ঘটনাটা হচ্ছে যে ইলেকট্রনগুলো এই যে তার যতটা নেগেটিভ আধানের মোট সমষ্টি আর নিউক্লিয়াসে থাকা প্রোটনের যে পজিটিভ এনার্জি তার পরিমাণটা সমান। আর এদের মধ্যে প্রোটনের নিউক্লিয়াসের মধ্যে থাকে যে প্রোটন ছাড়া নিউট্রন, সেই নিউট্রনটা নিস্তড়িত অবস্থায় থাকে। এই প্রসঙ্গে বলা যায় যে কোনো প্রোটনকে যদি আমরা ভাঙতে পারি তাহলে সেখান থেকে একটা ইলেকট্রন, কিছু রশ্মি আর প্রোটন আমরা পেয়ে থাকি। তাহলে এটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এই তড়িৎচুম্বকীয় বল তড়িৎ সৃষ্টি করছে, আবার চুম্বক ক্ষেত্রের চুম্বক ক্রিয়া সৃষ্টি করছে। এই দুটো ক্রিয়াকে পৃথক করা যাচ্ছে না, কিন্তু তারা পরস্পরের প্রতি আধানের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ যদি দুটি পজিটিভ অংশ হয় তাহলে তারা পরস্পর বিকর্ষণ বল সৃষ্টি করে। আবার চুম্বকের ক্ষেত্রেও ঠিক তাই, দুটো নর্থ পোল পাশাপাশি আসলে বিকর্ষণ করে। আবার একটি সাউথ পোল একটি নর্থ পোল হলে পরে সেটা পরস্পর আকর্ষণ করে, একত্রে থাকতে চায়। আর তড়িতের ক্ষেত্রেও ঠিক তাই, একটা পজিটিভ আরেকটা পজিটিভ আয়ন পরস্পরকে বিকর্ষণ করে, আবার একটা নেগেটিভ ও আরেকটা পজিটিভ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এইটাকে বলা হচ্ছে আমার তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আশা করি জায়গাটা পরিষ্কার হয়েছে। এই সম্পর্কে বলি, যখন কোনো একটা বিষয় রাস্তা দিয়ে কিছু একটা বস্তু যাচ্ছে, ঘর্ষণ উৎপন্ন হচ্ছে অথবা ভ্যান্ডার ওয়াল ক্রিয়া, এইগুলো আমরা তড়িৎ চুম্বকীয় বলের পরিধির মধ্যে রেখেই আলোচনাটা করব। এখন আমরা বল সম্পর্কে আলোচনা করতে করতে তৃতীয় অংশে আসব, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। নিউক্লিয় বল আগে যে আলোচনা করেছে মহাকর্ষীয় বল বা মহাকর্ষ বল এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাদের থেকে অনেক বেশি। এই প্রসঙ্গে একটা ছোট্ট কোশ্চেন বলে রাখি, নিউক্লিয়াসের পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? বিভিন্ন অপশান থাকতে পারে, সাধারণত 4টা অপশান থাকে। তা তোমরা জেনে রাখো যে 4টা অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে 10⁻⁻15 এম। এম মানে মিটার, 10⁻⁻15 মিটার এই ব্যাসার্ধ একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এবার এই বলটা অনেক শক্তিধর বল। কেন না, প্রোটন বিকর্ষণ হয়, নিউট্রন বিকর্ষণ হয়। প্রোটন নিউট্রনের মধ্যে এই বল সীমাবদ্ধ থাকে। এখানে ইলেকট্রন প্রোটনের মধ্যে এই বল ক্রিয়া করে না। এখন জানা যায় যে প্রোটন এবং নিউট্রন কোয়ার্ক নামক মৌলিক কণা দিয়ে তৈরি। একটা কোশ্চেন আমাদের সামনে চলে আসলো, প্রোটন এবং নিউট্রন কোন মৌলিক কণা দিয়ে সৃষ্টি হয়? আমরা প্রোটনকে পি বা পি প্লাস দিয়ে প্রকাশ করি, নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি, N0, পি প্লাস, ইলেকট্রন ই মাইনাস দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে একটা জিনিস পরিষ্কার যে প্রোটনের সাথে ইলেকট্রনের এই নিউক্লিয় বল কার্যকরী নয়। একটা কোশ্চেন, তাহলে কার সাথে কার্যকরী? না, নিউট্রন, প্রোটন এবং প্রোটনের মধ্যে এই বল ক্রিয়াশীল। এটি অত্যন্ত শক্তিশালী বল। আর এদের যে উপাদান সেটাকে বলা হচ্ছে কোয়ার্ক। এই কোয়ার্ক নামক মৌলিক কণা দিয়ে তৈরি। এটি 1 নম্বর কোশ্চেন, যে কোন কণা দিয়ে প্রোটন এবং নিউট্রন তৈরি হয়েছে বা এই মৌলিক কণাটির নাম কি? নাম হচ্ছে কোয়ার্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলা কিছুটা। এবার বলবো
উইক ফোর্স বা দুর্বল বল সম্পর্কে। এটি ভৌত বিজ্ঞানের বা ফিজিক্সের একটি আধুনিকতম তত্ত্ব। দুর্বল বল সাধারণত নিউক্লিয়াসের বিটা বিঘটনে কাজ করে। বিটা বিঘটনটা কী? সেটা মিউ1, পাই1 ইত্যাদি এই সমস্ত নামে এই বল মহাকর্ষ বলের মতো তত দুর্বল নয়, কিন্তু নিউক্লিয় বল বা তড়িৎচুম্বকীয় বলের তুলনায় কিছুটা দুর্বল। যে কোনো প্রাথমিক কণার বিঘটন ঘটে এই দুর্বল বলের প্রভাবে। তা এখানে আমরা নিউট্রিনো নিঃসরণ এই দুর্বল বলের প্রভাবে ঘটে থাকে। দুর্বল বল খুব কম সীমার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে 10⁻⁻18 M। তাহলে নিউট্রিনো সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন আছে। তা আমরা আরেকটি বিষয় সম্পর্কে এই অংশে আলোচনা করব, সেটা হচ্ছে যে মৌলিক বলের বৈশিষ্ট্য সূচক কোনো কণার বিনিময়ের মধ্য দিয়ে উত্থিত হয় এই বল, এটা আমরা বুঝতে পারি। এই সব বৈশিষ্ট্য সূচক কণা দ্বারা ওই সব বলকে চিহ্নিত করা যেতে পারে। যেমন ফোটনের মাধ্যমে তড়িৎচুম্বকীয় বলকে আমরা চিহ্নিত করতে পারি, মেসন কণার সাহায্যে আমরা নিউক্লিয় বলকে চিহ্নিত করতে পারি, দুর্বল বলকে বা এই যে উইক ফোর্সকে আমরা W+- দিয়ে এবং জেড বোসন চিহ্ন দ্বারা আমরা একে চিহ্নিত করতে পারি। অভিকর্ষজ বলের জন্য গ্র্যাভিটন নামক এক ধরনের কণার প্রস্তাব করা হয়েছে, কিন্তু তার কোনো অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। কিন্তু অন্যান্য যে কণাগুলো রয়েছে, যেমন ফোটন, মেসন, W+- এবং জেড বোসন, এদের প্রত্যেকটা পরীক্ষাগারে চিহ্নিত করা সম্ভব হয়েছে, কিন্তু গ্র্যাভিটন তার কোনো এখনও বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তাহলে আমরা এই অংশে আলোচনা করলাম 4টি বল সম্পর্কে। আমাদের প্রথম চ্যাপ্টারের ক্লাস 11-এর ফিজিক্সের গুরুত্বপূর্ণ এই 4টি বল সম্পর্কে আমি আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মহাকর্ষ বল, তারপরে ম্যাগনেটিক ফোর্স, তারপরে নিউক্লিয়ার ফোর্স এবং তারপরে উইক ফোর্স। এদের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি? আমরা উইক ফোর্সকে বললেও কিন্তু সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। তার থেকেও দুর্বল বল কিছুটা কম। কেন? আমরা দেখেছি এর সীমা 10⁻⁻18 মিটার। আর এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? না, নিউক্লিয় বল। তাহলে আমরা এই আলোচনার মধ্যে ছোট ছোট কোশ্চেনের যে অংশটা ফার্স্ট সেমিস্টারে আসবে মাল্টিপল চয়েস বা MCQ হিসেবে, সেখানে আমরা এই ছোট ছোট কোশ্চেন সম্পর্কে আমরা আমাদের ধারণাকে পরিষ্কার করতে পারি। আমরা প্রাথমিক একক এবং লব্ধ একক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য, ভর এবং সময়ের এককটা হচ্ছে প্রাথমিক একক। তাহলে দৈর্ঘ্যের একক আমরা কিভাবে জেনে থাকি? সেই CGS পদ্ধতি এবং SI পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যের ভরের যে একক, ভরের একক নয়, দৈর্ঘ্যের একক, তাকে পরিমাপ করতে পারি। সেটা আমরা সেন্টিমিটার এবং বড় ক্ষেত্রে মিটার দিয়ে প্রকাশ করি। আর যখন ভর আসে তখন ভরের ক্ষেত্রে গ্রাম কিংবা কিলোগ্রাম, SI পদ্ধতিতে কিলোগ্রাম। আর সময়ের ক্ষেত্রে সেকেন্ড, আর এদিকে ঘন্টা। এটা প্রাথমিক একক। এবার একাধিক প্রাথমিক একক, আর তারপরে চলে আসছে আমার লব্ধ একক। তো লব্ধ এককটা আমরা যদি বলি বেগ, যেমন V দিয়ে প্রকাশ করা হয়, স্মরণকে সময় দিয়ে ভাগ করলে যার মাত্রাটা হচ্ছে m⁻⁻1, একটি লব্ধ একক। তাহলে লব্ধ একক এবং প্রাথমিক এককের মধ্যে পার্থক্যটা আমরা পরিষ্কার। যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের একক থেকে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়, সেই সমস্ত রাশিগুলির একককে বলা হয় প্রাথমিক রাশি। আর লব্ধ একক কাকে বলা হয়? বা ডিরাইভড ইউনিট। যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক প্রাথমিক একক থেকে গঠন করা যায়, সেই সমস্ত রাশির একককে লব্ধ একক বলে। আমরা উদাহরণ হিসেবে বেগের কথা বলেছি লব্ধ এককে। এরকম আমরা
অনেক রকম পদ্ধতিতে এই এককগুলো পেয়ে থাকি। লব্ধ একক সম্পর্কে একটু ধারণাটা পরিষ্কার করতে হবে। তার কারণ হচ্ছে বলের ক্ষেত্রে আমরা নিউটন বা এনের প্রতীক দিয়ে লব্ধ একককে ব্যবহার করে থাকি। কার্য এবং শক্তিকে ক্যাপিটাল জে বা জুল দিয়ে প্রকাশ করে থাকি। ক্ষমতার একককে আমরা ওয়াট ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি। তড়িতাধানকে কুলম্ব বা সি ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করে থাকি। বিবাহ প্রভেদকে আমরা ভোল্ট বা ভি দিয়ে প্রকাশ করে থাকি। তড়িৎ রোধের একককে আমরা ওহম দিয়ে প্রকাশ করে থাকি, এবং চিহ্নটি একটু ভালো করে দেখে নেবে। তড়িৎ ধারকত্ব ফ্যারাড বা এফ দিয়ে প্রকাশ করা হয়। চাপ বা পীড়ন তাকে পাস্কাল বা পি স্মল এর এই সংকেত দিয়ে বা এই প্রতীক দিয়ে আমরা প্রকাশ করে থাকি। কম্পাঙ্ককে হার্স বা ক্যাপিটাল এইচ জেড দিয়ে প্রকাশ করে থাকি। চৌম্বক আবেশকে টেসলা বা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে থাকি। এগুলো সমস্ত লব্ধ একক। আর তার আগে বলেছি যে প্রাথমিক একক যেগুলো রয়েছে সেখানটাতে আমরা সেন্টিমিটার, মিটার, গ্রামকে জি এবং সেকেন্ডকে এস দিয়ে প্রকাশ করে থাকি। এই প্রসঙ্গে একটি সম্পর্কে বলে রাখা দরকার। 1 ফুট সমান 30.48 সেমি। এটা গেল দৈর্ঘ্যের একক। পরিমাপ করতে সবসময় লাগবে, কারণ আগে ফুট, এই ফুটটি এখন ব্যবহার হয় না ম্যাট্রিক্স পদ্ধতিতে, আর আগে এটা ব্যবহার হতো। এটাকে এফপিএস পদ্ধতি বলা হয়। আর এমকেএস পদ্ধতিতে মিটার দিয়ে এম দিয়ে প্রকাশ করা হয়। পাউন্ড হচ্ছে 453.6 গ্রাম 1 পাউন্ড, যেটা এফপিএস পদ্ধতিতে আইবি দিয়ে প্রকাশ করা হতো আগে। এফপিএস পদ্ধতিতে কিলোগ্রামকে আমরা ভরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এসআই পদ্ধতিতে সেটা হচ্ছে কেজি। এবার আমি কয়েকটি ভৌত রাশির যাদের মাত্রাগুলো একই তাদের সম্পর্কে একটু পরিচয় করাবো। যেমন কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, গতিবেগের নতিমাত্রা এবং বিঘটন ধ্রুবক, যেটা একটু আগে আলোচনা করেছি, এদের মাত্রাকে ক্যাপিটাল 2⁻⁻1 দিয়েই মাত্রাকে বোঝানো হয়। অঙ্কের ক্ষেত্রে তোমরা বারবার যে জিনিসগুলো পাবে, যে মাত্রাটি খুব প্রয়োজন, সেটা হচ্ছে ভরবেগ এবং বলের ঘাত। এই দুটো ক্ষেত্রেই এদের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল, T⁻⁻1। তারপরে দেখো এনার্জি বা শক্তি, কার্য এবং টর্ক, তাদের মাত্রা একই এই তিনটি ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখার বিষয়। শক্তি, কার্য, টর্ক, তাদের মাত্রাটা কি? ক্যাপিটাল এম এল স্কোয়ার T⁻⁻1। এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, এবং আমাদের পরিচয়ের ক্ষেত্রে মাত্রা কার কেমন হয় এটা আমরা বুঝতে গেলে এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা ত্বরণ খুব ইম্পর্ট্যান্ট। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা ত্বরণের ক্ষেত্রে আমরা যে মাত্রাটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ক্যাপিটাল এল টি স্কোয়ার। এবার তোমরা আরেকটা বিষয় সম্পর্কে জানো, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, শক্তি ঘনত্ব, চাপ, পীড়ন। কটি বিষয় বললাম? 1, 2, 3, 4, 5, 6, 7। আবার বলি, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, শক্তি ঘনত্ব, শক্তির ঘনত্ব, চাপ এবং পীড়ন। তাদের ক্ষেত্রে যে মাত্রাটি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ক্যাপিটাল এম L⁻⁻1 T⁻⁻2। আরেকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ওজন এবং বল। একটা ওজন যাকে আমরা ভার বলে থাকি,
আর আরেকটি হচ্ছে বল, যাকে আমরা ফোর্স বলি। এদের প্রত্যেকের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম এল T⁻²। আরেকটি বিষয়, কৌণিক ভরবেগ। অঙ্কের ক্ষেত্রে বারবার পাবে কৌণিক ভরবেগ এবং প্ল্যাঙ্কের ধ্রুবক। এদের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম এল স্কোয়ার T⁻1। পৃষ্ঠশক্তি এবং পৃষ্ঠটান উভয়ের মাত্রা সমান, সেটা হচ্ছে mL²। মহাকর্ষীয় বিভবও আবার লীনতাপ, দুটো ভিন্ন ভিন্ন ক্ষেত্র কিন্তু তাদের মাত্রা একই, সেটা হচ্ছে L²T⁻²। এবার চলে আসো প্রতিসরাঙ্ক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, বিকৃতি, আপেক্ষিক ঘনত্ব, পয়সনের অনুপাত, কোণ, ঘনকোণ। খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা বিষয়, 1 2 3 4 5 6 7টি বিষয়। তাদের প্রত্যেকের ক্ষেত্রে ক্যাপিটাল M⁴, L⁴, T⁴ এই মাত্রা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তোমরা এই আলোচনাগুলো যতই শুনবে ততই তোমাদের অভিজ্ঞতা হবে, কারণ এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে প্রচুর কিছু অঙ্ক রয়েছে, প্রচুর কিছু আলোচনা রয়েছে। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলো একটি ধারণা দেওয়ার জন্য। এবার চলে আসছি যেখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই জায়গাটা নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে এরর অফ ক্যালকুলেশন বা ক্যালকুলেশন অফ এরর্স, ত্রুটির গণনা। আমাদের মাথায় রাখতে হবে ত্রুটি সিস্টেমেটিক হতে পারে অথবা র্যান্ডম হতে পারে। সিস্টেমেটিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এরর হতে পারে, পার্সোনাল এরর হতে পারে, এক্সটার্নাল এরর হতে পারে, 3টি ত্রুটি। আর অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম ত্রুটি বলে আরেকটি ত্রুটি, অর্থাৎ 4 রকম ত্রুটি আমাদের পরিমাপ করতে গিয়ে হতে পারে। তাহলে আমরা যখন কোনো কিছু পরিমাপ করব, আমাদের পরিমাপের মধ্যে যে ত্রুটি হবে এটা আমরা জেনে নিয়েছি। এই ত্রুটিগুলো কেমন বা কিভাবে পরিমাপ করব সেই বিষয় সম্পর্কে এখন একটু আমরা আলোচনায় যাব। সেটা হচ্ছে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর। সেটা কি? সেটা হচ্ছে এপসিলন বা E/X × 100। আনুপাতিক ত্রুটির এই অংশটি শতকরা ত্রুটি হিসেবে বিবেচিত। আরেকটি কি, আমরা ইকে বা এপসিলনকে যেমন মডের মধ্যে x - x বারটা হচ্ছে সূক্ষ্ম ত্রুটি। কীরকম আমি বলি, ধরে নাও ই হচ্ছে ত্রুটি বা চরম ত্রুটি বা গড় ত্রুটি। আমি যদি বার করতে চাই, চরম ত্রুটি একটি আলাদা আর গড় ত্রুটি আলাদা। তো চরম ত্রুটি বা গড় ত্রুটি আমরা যদি আলোচনা করি, তাহলে এর মান, তাহলে এর মানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ n এবং I1 থেকে শুরু হবে n পর্যন্ত /n। এইভাবে আমরা ত্রুটিকে, গড় ত্রুটিকে পেতে পারি। সেটাকে যখন আমরা ভৌত রাশির সঠিক মান হিসেবে প্রকাশ করব, সেটা হচ্ছে x⁻ ± হচ্ছে এরর বা ত্রুটি। এই ত্রুটিটা পার্সেন্টেজের যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ E/X × 100, এইভাবে পার্সেন্টেজ করতে পারি। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ গড় বর্গবেগের মূল RMS ত্রুটি। এই ত্রুটিটাকে আমরা RMS ত্রুটিটাকে কীভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে সিগমা √ অর্থাৎ গড় ত্রুটিটা কেমন, √ ইন্টিগ্রেশন E²/n। এইভাবে আমরা ত্রুটির পরিমাপ করতে পারি। ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আমরা দেখলাম, একটি অঙ্ক করতে গিয়ে
অঙ্কটি আমি পরে করছি, সেটা হচ্ছে 4% আমার একটা ত্রুটি বেরিয়েছে। এই 4% ত্রুটিটা আমরা কীভাবে বার করব? আগে আমাদের ধারণাটা পরিষ্কার করতে হবে। একটা হচ্ছে তাহলে ডেল্টা এ বাই এ, ডেল্টা এর মধ্যে কিছু ত্রুটি থেকে গেল আর মূল পরিমাপটা হলো এ। তাহলে এ আমরা পেয়েছি পাই আর স্কোয়ার, আর ডেল্টা এ তাকে আমরা পেয়েছি কি ত্রুটি হিসেবে। তাহলে পরে আমরা যখন ক্ষেত্রফলের আনুপাতিক ত্রুটি বার করব তাহলে ডেল্টা এ বাই এ। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, কোনো গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধের পরিমাপের আনুপাতিক ত্রুটি যখন বার করতে হবে তখন ডেল্টা আর বাই মূল আর, অর্থাৎ ডেল্টা আর বাই আর। এইভাবে আমরা সূক্ষ্ম ত্রুটিগুলোকে বার করব। এবং দেখা গেছে ক্ষেত্রফলের ক্ষেত্রে সর্বাধিক ত্রুটি 4% বের হয়, ব্যাসার্ধের ক্ষেত্রে সর্বাধিক ত্রুটি বের হয় 0.1 সেমি। অর্থাৎ এই সূক্ষ্ম ত্রুটিগুলো আমরা কীভাবে পরিমাপ করব সে ব্যাপারে আমাদের সম্যক জ্ঞান রাখতেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। এই প্রসঙ্গে আমি একটি উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোনো গোলকের ব্যাসার্ধ মানে আর এর পরিমাপে ত্রুটি হয়েছে 2%। তাহলে গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি কতটা হবে? এখানে অপশান আছে এ 4%, বি 6%, সি 8%, ডি 2%। তাহলে আমরা এই অঙ্কটা করব এবং করে যে উত্তরটি পাব সেটা হচ্ছে 6%। এই রকম আমরা কিভাবে অঙ্কটি করব সেটা আমি পরবর্তীকালে আলোচনা করব। এই ধরনের অঙ্কগুলো তোমাদের আসবে খুব সূক্ষ্ম আকারে। এই পর্বে আরেকটি খুব ইম্পর্ট্যান্ট কথা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে সার্থক অঙ্ক বা ডিজিট। এই সার্থক অঙ্ক ব্যবহার করতে গেলে ধরে নাও একটা রাশি বললাম 6.0025। এখানে দেখো সার্থক অঙ্ক কটি রয়েছে, অর্থাৎ যার একটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে 6। এক পয়েন্টের পরে 00 আছে, তার মানে তার ভ্যালু আছে, তাই তারা পরপর দুটি শূন্যের জন্য 2, তার মানে 6003 হলো 3, 25 4 5। তাহলে যদি আমার বলা হয় 6.0025 এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক কত, তাহলে তুমি অবশ্যই অপশানে আছে 1 4 5 2, তার মধ্যে সঠিক উত্তরটি হবে 5। এই যে সার্থক অঙ্ক বারবার পরীক্ষায় আসে। আরেকটি ক্ষেত্রে বলছি, আরেকটা বললে তোমরা আরেকটু বুঝতে পারবে। সেটা হচ্ছে সার্থক অঙ্কের উপরে আরেকটা বলি, সেটা হচ্ছে 9.8 এবং আরেকটি হচ্ছে 15 বা 15.298। সংখ্যা দুটির যোগফল করতে হবে। যোগফল করার পরে এখান থেকে বার করতে হবে সার্থক সংখ্যা কটি। তাহলে আমরা এই অঙ্কটা করলে কেমন হয়? তাহলে যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা কি হলো, 9.8 এবং 15.298 এই সংখ্যা দুটির যোগফল কিভাবে আমরা করব। 9.800, তারপরে লিখব প্লাস চিহ্ন দিয়ে 15.298। এবার যখন আমি যোগ করব তখন দেখা গেল 25.098। তাহলে এই ক্ষেত্রে সার্থক সংখ্যা বা রিয়াল ডিজিট কত হচ্ছে না 1 2 3 4 5। এখানেও আমার রিয়াল ডিজিট বা আনসার কী হবে, সার্থক সংখ্যা কত হবে, সার্থক অঙ্ক কত হবে, রিয়াল ডিজিট বা প্রপার ডিজিট হবে 5। ঠিক আছে? এইভাবে আমরা এক একটা অঙ্ক করব। আরেকটি টেকনিক্যাল অঙ্ক নিয়ে আলোচনা করি, ভরের মাত্রা। ভরের মাত্রা কত?
তো ভরের মাত্রা বলতে গেলে আমরা কিভাবে ভরটা পাবো? ভর হচ্ছে এম, তাহলে তার আমরা মাত্রা কী করে বার করব? ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু এটাকে গাণিতিক রূপে ফিজিক্সে আমরা বলবো বলের মাত্রা বাই ত্বরণের মাত্রা, অর্থাৎ মড এফ বাই মড এ। একে বা অ্যাক্সিলারেশনকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে, আর বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়েছে। এই দুটোর অনুপাত যা হবে মাত্রাটি আমার সেভাবেই লিখতে হবে। আরেকটি টেকনিক্যাল কোশ্চেন সম্পর্কে আলোচনা করি। এরকম অজস্র কোশ্চেন আমরা আলোচনা করব, কারণ এখানে এত কোশ্চেন আছে যে কোশ্চেনটি পড়ার বাইরে থেকেও আসবে। সেটা হচ্ছে, ধরে নাও কোনো একটা স্কেল, তার গড় দৈর্ঘ্য কত না 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটারের কাছাকাছি একটা দৈর্ঘ্য 4টা দেওয়া আছে। এই দৈর্ঘ্যগুলো একটুখানি বুঝে নিয়ে বলতে হবে কোনটা রিয়েল বা কোনটা সবচেয়ে সঠিক। অর্থাৎ আমরা এর আগে ওই যে একটা ত্রুটি পেয়েছিলাম, কি হয় যে গড় দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার মধ্যে একটা কোনো ত্রুটি আছে, সেই ত্রুটিটা খুব সামান্য, আমি একটু আগে বলেছি। তাহলে আমি 4টা সংখ্যা বলছি, এখান থেকে তোমাকে গেস করে বলতে হবে যে কোনটা প্রপার সবচেয়ে সঠিক হবে। যেমন 4.9 সেন্টিমিটার, 5.25 সেন্টিমিটার, 4.805 সেন্টিমিটার, 5.4 সেন্টিমিটার। এখানে সঠিক উত্তরটি কিন্তু হবে 4.9 সেন্টিমিটার, অর্থাৎ 5-এর বাইরে যাবে না, 5-এর খুব কাছে থাকবে, 5-এর থেকে কম থাকলেও হতে পারে। অর্থাৎ আমরা অঙ্কের ভাষায় যখন লিখব, কত লিখব, যে দৈর্ঘ্যটি, এই লেন্থটি বা এল গ্রেটার দেন নট গ্রেটার দেন, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু 5, লেস দেন অর ইকুয়াল টু এল লেস দেন অর ইকুয়াল টু 5, অর্থাৎ 5-এর থেকে কম হতে পারে অথবা সমান হতে পারে। ত্রুটিমুক্ত হলে সমান হবে, তাহলে আর কম হলে কত হবে? খুব কম হবে না, কিন্তু এর থেকে বেশি হবে না। যেমন 4.9 আর 4.805-এর মধ্যে 4.9টা বেশি 5-এর কাছে, তাই সঠিক উত্তরটি হবে 4.9। এরকম টেকনিক্যাল কোশ্চেনগুলো আমাদেরকে বারবার জানতে হবে। আমি আরেকটি সম্পর্কে বলছি, আরেকটি অঙ্ক সম্পর্কে। একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপে ত্রুটি আছে 2%, তাহলে তার আয়তনের ত্রুটি কত হবে? অপশান দেওয়া আছে 4%, 6%, 2% এবং 8%। আমি এই অঙ্কটা এর আগেও হয়তো একটু আলোচনা করেছি, আবারও করলাম। সেখানে সঠিক উত্তরটি হবে 6%। এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট। এর আগে ছিল ব্যাসার্ধের ত্রুটি 2%, গোলকের আয়তন। ওই একই বিষয়, একইভাবে অঙ্কটি করতে পারি। আরেকটি অঙ্ক বলি, সেটা হচ্ছে একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত হবে? একটা 4%, একটা 2%, 6%, 8%। তাহলে এই ক্ষেত্রে আমার সবচেয়ে ত্রুটিমুক্ত অবস্থা কোনটা হবে না 6%। এটা আমরা করব, এবং এটা যখন করব তখন ওই ত্রুটি পরিমাপের, যে আমি একটু আগে আলোচনা করলাম পরিমাপের ত্রুটি কিভাবে হয় এবং তার পরিমাপটা কিভাবে আমরা ত্রুটিটা বার করব এপসিলনকে দিয়ে বা এর মাধ্যমে, সেই জায়গাটা ধরে আমাকে অঙ্কটা করতে হবে। কয়েকটি বিষয় সম্পর্কে আরেকটু বলি, যেগুলো সবসময় লাগবে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। WATT দিয়ে ওয়াটকে প্রকাশ করা হয়, আর হর্স পাওয়ারকে HP দিয়ে প্রকাশ করা হয়। আরেকটি বলি, এই অঙ্কটা করতে গেলে বা এই হর্স পাওয়ারটা বার করতে গেলে যা যা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 ফুট সমান 1 পাউন্ড সমান 4.53.6 গ্রাম, আর জি এটাকে আমরা কীভাবে প্রকাশ করব না, সেটা 32.2
32 অর্থাৎ 32.2 ফিট s⁻² দিয়ে এই এককটি প্রকাশ করা হয়। তারপরে আমি তখন অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার যেভাবে নির্ণয় করতে হয় সেই সূত্র ধরে আমরা নির্ণয় করব। হলো, আরেকটি অঙ্ক সম্পর্কে আলোচনা করব যেটি খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শতকরা ত্রুটি। তা আমি অঙ্কটা একটু পড়ি। সেটা হচ্ছে কোনো পরিবাহীর রোধ ক্যাপিটাল R = ক্যাপিটাল V/I। এখানে ভি পরিবাহীর দুই প্রান্তের বিবাহ প্রভেদ এবং I হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে ভি এর মান কত না 200 ± 5 ভোল্ট, আর প্রবাহ মাত্রা I সমান কত 20 ± 0.4 অ্যাম্পিয়ার। তাহলে রোধের শতকরা ত্রুটি বার করতে হবে। যেহেতু আমরা এবার অঙ্কটা করতে যাচ্ছি, যেহেতু ক্যাপিটাল R = V/I অর্থাৎ রোধ সমান আমার পরিবাহীর দুই প্রান্তের বিবাহ প্রভেদ, তাকে ভাগ করা হচ্ছে প্রবাহ মাত্রা দিয়ে। সুতরাং ত্রুটিটা কীভাবে পাবো? ডেল্টা R, আমি এর আগেও বলেছি, ডেল্টা R/R = ডেল্টা V/V প্লাস ডেল্টা I/I। এই যে সূত্রটি, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে শতকরা ত্রুটিটা বার করব। তাহলে আর এর শতকরা ত্রুটি হলো ডেল্টা R/R × 100 = আমরা যে সূত্রটি পেলাম ডেল্টা V/V × 100 ব্রেকেট দিয়ে প্লাস ডেল্টা I/I × 100। এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? ডেল্টা ভি এর মান কত? ডেল্টা ভি এর মান আমার বলা হয়েছে 5, আর ভি এর মান কত না 200। তাহলে 5/200 × 100 প্লাস 0.4/20 × 100। এই দুটোকে ক্যালকুলেশন করে যোগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে 4.5। এই অঙ্কটি তোমরা করলে পরে রোধের শতকরা ত্রুটি বের করার একটি বাস্তবসম্মত জ্ঞান তোমরা অনুভব করতে পারবে এবং কিভাবে ত্রুটি বার করা যায় সেই সম্পর্কে সম্যক ধারণা তোমাদের হয়ে যাবে বলে আশা করছি। আজকের ক্লাসে যে অংশটি প্রায় শেষের দিকে বলবো সেটা হচ্ছে কোন কোন বিজ্ঞানী কী কী আবিষ্কার করেছেন, যেমন স্যার আইজাক নিউটন গতিসূত্র এবং মহাকর্ষ সূত্র, গ্যালিলিও জাড্য সূত্র, আর্কিমিডিস প্লাবতা সূত্র এবং লিভারের নীতি, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি তড়িৎচুম্বকীয় তত্ত্বটি আবিষ্কার করেছেন, রনজেন এক্স রে, ম্যাডাম কুরি রেডিয়াম এবং পোলোনিয়ামের আবিষ্কার করেছেন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, আলবার্ট আইনস্টাইন আলোক তড়িৎ সূত্র এবং আপেক্ষিকতাবাদ, কোয়ান্টাম সংখ্যাতত্ত্বটি আবিষ্কার করেছেন সত্যেন্দ্রনাথ বসু, চন্দ্রশেখর ভেঙ্কটরমন আবিষ্কার করেছেন অণুর দ্বারা আলোর অস্থিতিস্থাপক বিক্ষেপণ, মেঘনাথ সাহা আবিষ্কার করেছেন তাপীয় আয়নায়ন তত্ত্ব, পাউলি আবিষ্কার করেছেন কোয়ান্টাম নীতি, জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছেন অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ, আব্দুস সালাম দুর্বল বল এবং তড়িৎ চুম্বকীয় বলের সম্মিলিতকরণটি আবিষ্কার করেছেন। উনি পাকিস্তানের একজন বিজ্ঞানী আব্দুস সালাম। এডুইন হাবল সম্প্রসারিত বিশ্ব কেমন হতে পারে, এই যে ইন্টারনেট পরিষেবা বা বিশ্ব ব্যবস্থা, এটা সম্পর্কে আলোচনা করেছেন। ল্যাং ডেভিডোভিচ ল্যান্ডাউ আবিষ্কার করেছেন কনডেনসেড অবস্থায় বস্তুর তত্ত্ব এবং তরল হিলিয়ামের। তাহলে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের কথা আলোচনা করলাম এবং আশা করি এই আলোচনাটা এবং এই ক্লাসটা ভালো লাগছে এবং অনেক বিষয় আলোচনা থেকে গেল, সেটা বই থেকে পড়ে নিলে পরে আমরা সব বিষয়গুলো জানতে পারবো এবং প্রচুর অঙ্ক ও মাল্টিপল কোশ্চেনগুলো করতে হবে। প্রায়
200টি কোশ্চেন আপাতত আজকের ক্লাসের জন্য রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।